ষাটের দশকে এই দশকে মূল্যায়ন মডেল বা ভ্যালুয়েশন মডেলের উন্নয়ন হয় এবং এই সময়ে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। তাহলে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? ষাটের দশকে। ষাটের দশকে আমাদের আধুনিক অর্থনীতির মানে যাত্রা শুরু হয়। তাহলে 50-এর দশক পর্যন্ত আমরা পড়ছিলাম যে এটা হলো সনাতন ধারা অনুযায়ী আমাদের অর্থায়নগুলো পরিচালিত হতো এবং সনাতন ধারা অনুযায়ী যেটা শুধুমাত্র হিসাব নিকাশ এবং ক্রয় বিক্রয় করা হতো এবং বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিং ও প্রকল্প প্রণয়নের গাণিতিক বিশ্লেষণের ব্যবহার ও নগদ বাজেটিং, অভ্যন্তরীণ অর্থসংস্থান এবং নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করে। এটা হলো আমাদের সনাতন ধারা অনুযায়ী অর্থায়নের হিসাব করা হতো এইভাবে। এবং পরবর্তীতে আধুনিক যেই আমাদের ফিনান্সের ধারণা আসছে সেটা আমাদের 60-এর দশক থেকে মোটামুটি ব্যবহার করা শুরু হয়েছে। এবং এই মূল্যায়ন মডেলের সাহায্যে ঝুঁকি ও আয় বিবেচনা করে কোম্পানির শেয়ার ও বন্ডের প্রকৃতি এবং অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা হয়, যেটা আমরা সর্বশেষ চ্যাপ্টারে ঝুঁকি ও মুনাফার হারে করছি। তো এই মূল্যায়ন মডেলটা কি? মূল্যায়ন মডেলের সাহায্যে আমরা ঝুঁকি ও আয়ের মধ্যে শেয়ারের বা প্রকৃতি বা কোনো সম্পদের মূল্য বা ব্যবসায়ের সম্পদের ঝুঁকি ও আয়ের হার নির্ণয় করতে পারি। তার মধ্যে যেখানে ঝুঁকি যত বেশি আমাদের আয়ের পরিমাণও সেখানে বেশি, যেখানে ঝুঁকি কম সেখানে আয়ের পরিমাণও কম। তো ঝুঁকি আমাদের যেখানে বেশি থাকবে সেটা আমাদের বেশি ঝুঁকি হবে, আয়ও বেশি হবে। তো সুতরাং তারপর শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক এবং তাই শেয়ার হোল্ডারদের সম্পদ ও কোম্পানির বাজারের মূল্য বৃদ্ধি করাকেই ছিল এই অর্থায়নের উদ্দেশ্য। মানে যেহেতু শেয়ার হোল্ডাররা এক একটা কোম্পানির মালিক, প্রত্যেকেই কোম্পানির মালিক, তাই এই শেয়ার হোল্ডারদের মূল্য বা বাজার মূল্যটা বৃদ্ধি করাই এই অর্থায়নের মূল উদ্দেশ্য ছিল। এবং এই উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ কার্যক্রম করা হয়। এর মধ্যে মূল্যায়ন মডেলের পরবর্তীতে মূলধন কাঠামো ও লভ্যাংশ নীতির উন্নয়ন হয়। মানে এই যে মূল্যায়ন মডেল ছিল প্রথমে, এই মূল্যায়ন মডেলটাও পরবর্তীতে এটা মূলধন কাঠামো এবং লভ্যাংশ নীতিতে উন্নয়ন করা হয়। পরবর্তীতে বলা হয় এটা মূলধন কাঠামো এবং কি লভ্যাংশ নীতি বলা হয়। তো 1938 সালে জে.বি. উইলিয়াম মূল্যায়ন সম্পর্কে ধারণা দেন এবং মাইরন জে. গর্ডন 1962 সালে এই মডেলের আরও উন্নয়ন করেন। মানে এই যে মূল্যায়ন মডেলটা সেটা 1968 সালে উইলিয়াম তিনি মূলত ধারণা দেওয়ার পরে 1962 সালে আবার গর্ডন সাহেব উনি হলো এই মডেলের আরও উন্নয়ন করে, মানে আরও আধুনিকায়ন করা হয়। এবং 50-এর দশকের শেষের দিকে 1958 সালে এবং 60-এর দশকের শুরুর দিকে 1961 সালে মডিগ্লিয়ানি ও মিলার ঋণ নীতি বা ডেট পলিসি ও লভ্যাংশ নীতি সংক্রান্ত প্রবন্ধ প্রকাশ করেন এবং এর উৎকর্ষতা লাভ করেন। এগুলো হলো আমাদের 60-এর দশকের কার্যক্রম। আরও কিছু আছে যে এই যে পোর্টফোলিও থিওরি উন্নয়ন করে, যেটা মার্কোইজ ও শার্প, উইলিয়াম লিন্টার, তারপরে ফামা, এরা হলো এই পোর্টফোলিও থিওরি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। উইলিয়াম শার্প 1990-এর দশকে এই যে পোর্টফোলিও থিওরি বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আবিষ্কার করেন 1964 সালে। এই উইলিয়াম শার্পের এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আবিষ্কারের কারণে 1990 সালে তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় জানো? জানো না কেউ? নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বলা হয় যে নোবেল পুরস্কার। বোঝা যায়নি কি বললাম? নোবেল পুরস্কার দেওয়া হয় সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ডের বিভিন্ন সংস্থাগুলো এই নোবেল পুরস্কার প্রদান করে থাকে। বাংলাদেশ থেকে কয়জন নোবেল পুরস্কার পায় জানো? এটাও জানো না? ডক্টর মোহাম্মদ ইউনূস
ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি নোবেল পুরস্কার পান, বাংলাদেশ থেকে একমাত্র বাংলাদেশি। আর বাঙালি হিসেবে 3 জন আছে। বাঙালি মানে ভারতের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি। বাঙালি হিসেবে 3 জন, কিন্তু বাংলাদেশি হিসেবে 1 জন আছে। বাঙালি কে? রবীন্দ্রনাথ ঠাকুর পাইছে 1913 সালে, অমর্ত্য সেন অর্থনীতিতে পেয়েছে, আর বাঙালি আরেকজন হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 2005 সাল না 6 সালে দিকে পেয়েছে যেন, ওইদিকে হয়তো হবে। তারপর দেখো 1970-এর দশকে এবং এই দশকের অন্যতম অবদান হলো ব্ল্যাক এবং স্কলার্স কর্তৃক অপশন প্রাইসিং থিওরি। অপশন প্রাইসিং থিওরিটা এই 70-এর দশকে উদ্ভাবন হয় এবং 1973 সালে উদ্ভাবিত এই অপশন প্রাইসিং মডেলটি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রবার্ট সি মার্টন এই অপশন মডেলটি সম্প্রতি গাণিতিক ব্যাখ্যা করে সহকারে তুলে ধরেন এবং এই ধরনের অবদানের জন্য 1997 সালে ফিশার ব্লেক এবং রবার্ট সি মার্টন নোবেল পুরস্কার লাভ করেন এবং পরবর্তীতে রোজ কর্তৃক 1976 সালে এবং আরবিট্রেজ প্রাইসিং মডেল বা আরবিট্রেজ প্রাইসিং থিওরিটা আবিষ্কার হয় এবং এছাড়াও 1976 সালে জেনসেন এবং ম্যাকলিন এজেন্সি তত্ত্বের উন্নয়ন ঘটায় এবং এই তত্ত্বের মালিকপক্ষ, শেয়ারহোল্ডার এবং প্রতিনিধিদের ম্যানেজার মধ্যে স্বার্থ জড়িত দ্বন্দ্ব নিয়ে আলোচনা শুরু করে। মানে ম্যানেজার এবং মালিকপক্ষের মধ্যে যে সকল দ্বন্দ্ব সৃষ্টি হয়, সে সকল দ্বন্দ্ব বা স্বার্থজনিত যে সকল দ্বন্দ্ব, সেইগুলো নিয়ে বা কীভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা শুরু করে। এবার 80-র দশকে এরপর প্রযুক্তির উন্নয়নের ব্যাপক উৎকর্ষতা লাভ করে এবং অর্থনৈতিক বাজারে ব্যাপকভাবে এর বিস্তারিত লাভ করে এবং আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পূর্বে তুলনায় অনেক বেড়ে যায় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্রুততম ওঠানামার কারণে আন্তর্জাতিক বাজারে ফলে সৃষ্ট দায়দেনা হতে উদ্ভূত ঝুঁকি সৃষ্ট ফিচার্স, ফরওয়ার্ড ও সোয়াপ চুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অনেক বেশি কম্পিউটার প্রযুক্তি যেটা ব্যবহার বেড়ে যায় এবং অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপনা বিশ্লেষণের অনেক বেড়ে যায় এবং আর্থিক সেবা, শিল্পসমূহ এবং অন্যান্য সরকারি বিধিনিষেধ শিথিল হয়। তাহলে 1980-র দশকে কোনগুলো ব্যবহার করা হয়? আমাদের কম্পিউটার প্রযুক্তি, মানে যেগুলো আমাদের প্রয়োজন, এবং 1980-র দশকে যে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের উৎকর্ষতা লাভ করে 1980-র দশকে এবং এর সাথে আমাদের যেগুলো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার হয় এবং ফিচার, ফরওয়ার্ড এবং সোয়াপের চুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পায়। আর তারপরে কি আছে? 6 নম্বর, সর্বশেষ 90-এর দশক এর 1995 সালের 1 জানুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় এবং আমদানি ও রপ্তানির উপর থেকে বিভিন্ন বাধা নিষেধ অপসারণ করে। মানে এক দেশ থেকে আমদানি, এক দেশ থেকে রপ্তানি করতে দেখা গেলো এক দেশ এক রকম বিধিনিষেধ দিয়ে রাখতো। যেমন মাঝে মাঝে এই যে আমাদের পাশের কান্ট্রি ভারত, অনেক সময় দেখা যায় যখন ওদের দেশে পেঁয়াজের সংকট হয় তখন ওরা কী করে, পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দেয়। আর বাংলাদেশ ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল, তখন দেখা যায় ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় তখন বাংলাদেশ আর পেঁয়াজ আমদানি করতে পারে না, তখন বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। এটা তো তোমরা নিজেরাই রিসেন্টলি দেখছো, গত বছর হয়েছে, যেটা এখন আছে কত পেঁয়াজের দাম? কেউ কি বাজারে যাও? 40-45 টাকা বা 50 টাকা পেঁয়াজ আছে, আর তখন হয়ে গেছিলো প্রায় 250-300 টাকা পেঁয়াজের দাম। তো সেক্ষেত্রে যখন আমদানি রপ্তানি এই যে মাঝে মাঝে এক এক দেশ এক রকম বিধিনিষেধ দিয়ে থাকে, এই সকল বিধিনিষেধ যেন সচরাচর দিতে না পারে, সেই জন্য তোমার WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মিলে একটা প্রতিষ্ঠিত হয়, একটা অর্গানাইজেশন যেটা সারা বিশ্বের সকল বাণিজ্য সংক্রান্ত, বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এগুলো দেখে থাকে। তাহলে এই বাণিজ্য অপসারণের কারণে, এই প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমাদের এই আমদানি রপ্তানির বিভিন্ন বিধিনিষেধগুলো অপসারণ করা হয়।
ফলে বিশ্বব্যাপী আবাদ ও প্রতিযোগিতামূলক বাণিজ্যের পরিবেশ সৃষ্টি সুগম হয় এবং এই সময় অর্থায়নেও আন্তর্জাতিকতা লাভ করে এবং বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সিদ্ধান্ত পূর্বে পৃথিবীর কোথায় কখন এবং কোন উৎপাদন বা বিক্রয় করলে লাভজনক হবে তা বিবেচনা করে। যেমন আগে বহুজাতিক কোন কোম্পানি বলা হয় যেগুলোকে মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা বিদেশি মালিকানাধীন বাংলাদেশে কাজ করতেছে বা অন্য কোনো দেশে যায় কাজ করতেছে। যেমন ইউনিলিভার কিন্তু বাংলাদেশের মালিকানাও না বা বাংলাদেশের কোনো ব্যক্তি এর মালিকও না, এটা অন্য কোনো দেশের আমেরিকা বা ওদের কোনো প্রতিষ্ঠান, যে তাদের প্রতিষ্ঠান ওদের বিনিয়োগ করতেছে বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় বিনিয়োগ করতেছে। ইন্ডিয়ায় বিনিয়োগ করার ফলে এইখানে কী করতেছে, উৎপাদন করে বাংলাদেশের মানুষের অথবা ইন্ডিয়ার মানুষদের সেই পণ্যটা সরবরাহ করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের যেই পণ্যগুলো আমাদের এই 1990-এর দশকে এসে আমাদের এই বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন দেশে আমাদের বিনিয়োগ শুরু করে এবং এর মাধ্যমে প্রতিটা দেশ এর উৎপাদন ও বিক্রয়ের জন্য লাভজনকভাবে বিবেচনা করে হয়। এবং অন্যদিকে বিশ্বের কোনো আর্থিক বাজারে এর প্রকৃতি ও কোনো আর্থিক বাজার হতে মূলধন সংগ্রহ করলে লাভজনক হবে তাও আমাদের অর্থায়নের বিষয়ে বস্তুতে পরিণত হয় এবং এইভাবে এই প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে অর্থায়নের ক্ষেত্রে সম্প্রসারিত হয়। এর মাধ্যমে আমাদের যেই অর্থায়নটা এটা সম্প্রসারিত হয় বা এর ব্যবহারটা অনেক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারলে সবাই যে আমাদের যেই অর্থায়নের ক্রমবিকাশ বলা হয়, ক্রমবিকাশ মানে তোমরা যে এরকম ছোটো থেকে বড় হয়েছো, তোমরা একসময় জন্মগ্রহণ করছো, তারপর আস্তে আস্তে 1 বছর 2 বছর করে 5 বছরে তোমরা স্কুলে ভর্তি হয়েছো। তো প্রথম শ্রেণী থেকে তারপর পাস করতে করতে আস্তে আস্তে কী হয়েছে, এইচএসসি পাস করছো, এখন এসএসসি পাস করার পরে এখন কলেজে ভর্তি হয়েছো এইচএসসি পাস করার জন্য। এইভাবে তোমাদের ক্রমবিকাশটা হয়েছে এইভাবে যে ছোটোকে থেকে আস্তে আস্তে এখন অনেক বড় হয়ে গেছো। তো এই ক্ষেত্রে আমাদের অর্থায়নও একসময় ধরো শিশু ছিল, তো শিশু অবস্থার থেকে তখন যতটুকু মডিফাই করা যায়, যত উন্নয়ন করা যায় তারা বিবেচনা করছে, বিশ্লেষণ করছে। যারা ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করে তাদের অনেক পরিশ্রমের ফসল হিসেবে বা পরিশ্রমের কারণে বা তাদের জ্ঞানের অনেক পরিধি বা বৃদ্ধির কারণে তারা এই পর্যায়ে এসে এখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসগুলো এখন এগুলো ব্যবহার করে তাদের মতামত অনুযায়ী। তা আধুনিক বিশ্বে তোমাদের বেশিরভাগ হলো কম্পিউটারাইজ পদ্ধতি বা কম্পিউটারের মাধ্যমে তারা ব্যবহার করে থাকে এবং এর মাধ্যমে সবগুলো আমাদের ইউজ করে থাকে। তাহলে দেখো এবার 1.3 হলো আমাদের অর্থায়নের। দেখো অর্থায়নের স্বরূপটা কি আমাদের, যে অর্থায়নের ক্ষেত্রে বা পরিধি অত্যন্ত ব্যাপক, মানে অর্থায়নের স্বরূপ মানে অর্থায়ন কোথায় কোথায় ব্যবহার করা হয় আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় এবং যে কোনো জায়গায় আমরা কিন্তু অর্থায়নটা ব্যবহার করে থাকি। যেমন তোমরা একটা জিনিস চিন্তা করো যে তোমরা এখন কিন্তু কোনো চাকরি বাকরি করো না, তারপরেও কিন্তু তোমাদের অর্থায়নের সাথে সম্পর্কিত। কেমন, যে তুমি যদি একটা কলেজে যাও, তুমি ধরো যে কোনো কারণে ধরো কলেজে গেলা, তো এই কারণে কলেজে যেতে তোমার ধরো কাছাকাছি হলে রিক্সা ভাড়া লাগবে, আর দূরে কোথাও হলে বাস থেকে আসা লাগবে, বাসের ভাড়া লাগবে, প্লাস ওখানে গিয়ে কিছু খেতে মন চাইলে সেই ভাড়াটা লাগবে। আবার আনুষঙ্গিক কোনো বিষয়গুলো তোমার কলম, খাতা, বই এগুলো যদি ক্রয় করা লাগে, এগুলো কিন্তু ক্রয় করতে পারে। তো এগুলো দেখো ব্যক্তিগত জীবনে যে সকল প্রতিটা বিষয় কিন্তু আমাদের অর্থায়নের সাথে সম্পর্কিত, যে অর্থ ছাড়া কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফে বা প্রাতিষ্ঠানিক বা ক্ষেত্রে সব অনেক কিছুই অচল হয়ে যায় বা অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সব ক্ষেত্রে আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের এই অর্থায়নটা ব্যবহার হয়ে থাকে, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অর্থায়ন। তাহলে দেখো যেখানে অর্থায়নের বিভিন্ন ধাপগুলো বা যে কোন কোন ক্ষেত্রে আমরা অর্থায়নগুলো ব্যবহার করে থাকি, তার মধ্যে প্রথম আছে কি পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন মানে কি, যে পরিবারের একটি ফ্যামিলিতে বা পরিবারে যে সকল অর্থায়ন হয়ে থাকে এবং সেই অর্থায়ন মানে আয় কোথা থেকে আসে এবং সেই আয়কৃত অর্থ আমরা কোথায় ব্যয় করে থাকি, সেই অর্থটা ব্যয় করার মাধ্যমে আমাদের তৈরি। কারণ পরিবারে আয় না থাকলে কিন্তু তুমি ব্যয় করতে পারবে না, আয় হতে হবে এবং তারপরে তুমি ব্যয় করতে হবে, যেই জায়গা তোমার প্রয়োজন সেই জায়গায় ব্যয় করতে পারবে।
সেটা ব্যয় করতে পারবা। তো ব্যয়ের মাধ্যমে আমাদের এখানে নিজেদের কল্যাণ সার্বজনীন হয়। তারপরে দেখো, পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস এবং পরিমাণ নির্ধারণ করা হয় এবং সেই আয় কিভাবে ব্যয় করলে আমাদের পরিবারের সদস্য সার্বঙ্গিক মঙ্গল হবে তা নির্ধারণ করাকে বোঝায়। এখন যার পরিবারে যেরকম আয় হবে তার পরিবারে সেইভাবে ব্যয় করবে। কারো পরিবারে যদি 20,000 টাকা আয় হয়, তাহলে সে সেইভাবে 20,000 টাকার কম দামি বাসায় থাকবে, প্লাস হলো খাওয়া দাওয়া একটু সেভে করবে। আর কারো যদি 50,000 হয়, তাহলে সে 50,000 হলে সে সেইভাবে ধরো 20-30,000 টাকার একটা ফ্ল্যাটে থাকলো, তারপরে খাওয়া দাওয়াও সে সেইভাবে করলো। আর কারো যদি 1 লাখ টাকা হয়, সে তাহলে আরও হাইফাই তোমার জীবন লিড করবে। এই পরিবারের অর্থায়নে তোমার আয়ের সাথে আমাদের ব্যয়েরটা সম্পর্ক, এবং আয় যখন হবে, আয় যত বেশি হবে আমাদের ব্যয়টাও তত বেশি হবে। এবং তার মধ্যে থেকে পরিবারে আবার কিছু টাকা সঞ্চয় করা হয় আমাদের, যে সঞ্চয়ের মাধ্যমে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা কোনো কাজে যদি লাগে, সেই ক্ষেত্রে এই সঞ্চয় অকৃত অর্থ ব্যবহার করা হয়। তাহলে দেখো, পরিবারের আয় ও ব্যয়ের খাত রয়েছে। পরিবারের প্রয়োজনীয় সংখ্যক ব্যয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূর্ণ করা হয়, এবং পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, সেক্ষেত্রে আত্মীয় স্বজন, পরিচিতি, বন্ধুবান্ধব থেকে অর্থ ঋণ সংগ্রহ করা যায়। যদি তোমার অনেক সময় প্রয়োজন হয়, কেউ অসুস্থ হয়ে গেল, তোমার হাতে টাকা নাই, বা পরিবারের বাবা মার হাতে টাকা না থাকলে, তখন কী হবে, এটা আত্মীয় স্বজন, পরিচিত মুখ বা বন্ধুবান্ধবের নিকট থেকে আমরা ঋণ নিতে পারি বা অর্থ সংগ্রহ করতে পারি। আর যে সকল আয় যেভাবে হবে সেইভাবে আমরা ব্যয় করতে হবে। আর পরিবারের অর্থায়নের নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখেই নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। সম্পদসমূহ, পরিবারের সম্পদ কী কী? টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ, ব্যাংকে ঋণ নেওয়া। যে আমাদের পরিবারের জন্য টিভি কিন্তু লাগেই, টিভি অনেক সময় বিনোদনের জন্য লাগে। ফ্রিজ লাগে আমাদের যে সকল খাবারগুলো যেন পচে না যায়, সেই কারণে ফ্রিজ লাগে। এবং গাড়ি হলো বিলাসিতার জন্য লাগে আমাদের, অনেক সময় প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যদি লাগে, গাড়ি লাগে। এবং গৃহ নির্মাণ, তার যদি আরও অর্থ থাকে তখন সে সংগ্রহ করে গৃহ নির্মাণ বা বাড়ি নির্মাণ করে। এইভাবে আমাদের পারিবারিক অর্থায়নগুলো আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে থাকে। এবং সংগৃহীত তহবিল সীমাবদ্ধতা হওয়ার ক্ষেত্রে উপযুক্ত ব্যবহার প্রয়োজন, এবং যদি পরিবারের সংগৃহীত তহবিলের প্রয়োজনের ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটি সঞ্চয় করা হয়। যদি আমাদের আয়টা যদি বেশি হয়, মানে আমাদের ব্যয় ধরো 20,000 টাকা, আমার আয় হলো 25,000 টাকা, তাহলে 5,000 টাকা আমরা সঞ্চয় করে রাখবো। সঞ্চয় করে রাখার ফলে কোন ক্ষেত্রে আমরা ব্যয় করবো সেটা ব্যবহার করবো। হ্যাঁ, এগুলো হলো আমাদের পারিবারিক অর্থায়নের ব্যবহার করে থাকে। এখন তোমাদের এখানে একটা বাড়ির কাজ আছে, কর্মপত্র 1-এর নিজ পরিবারের অর্থায়নের উৎস ব্যয়গুলো লিপিবদ্ধ করো। এখন এখানে লিখবা অর্থায়নের উৎস, তোমার পরিবারের কী কী অর্থায়নের উৎস আছে সেটা, এবং ব্যয়ের খাতগুলো কী কী সেগুলো লিখবা। অর্থায়নের উৎস হতে পারে, সেটা ব্যবসায় থেকে হতে পারে, কোনো চাকরি থেকে, সরকারি চাকরি থেকে হতে পারে, বেসরকারি চাকরি থেকে হতে পারে, অথবা কোনো কর্মী হিসেবে কোনো জায়গায় করার ফলে, বা কোনো জায়গায় তুমি ইনভেস্ট করলা, বিনিয়োগ করার মাধ্যমে আয় হতে পারে, অথবা ব্যাংকে জমাকৃত অর্থের থেকে সুদ পেয়ে তোমার পরিবারের আয়ের উৎস হতে পারে। মানে বিভিন্ন রকম তোমার আয়ের খাতসমূহ হতে পারে। এবং ব্যয়গুলো কীভাবে করতে হতে পারে, আমাদের খাওয়া দাওয়ার, পরিবারের প্রথম হলো আমাদের বেসিক নিডসগুলো পরিপূর্ণ করতে হবে। বেসিক নিডসের মধ্যে আছে আমাদের বাসস্থান, বাড়ি ভাড়া, আমরা কোথায় থাকব সেটার ব্যয়টা নিতে হবে। তারপরে কি আছে, আমাদের নিডটা হলো আমাদের খাবার দাবার, বাসস্থানের পরে আমাদের আসে খাবার দাবার। তারপরে আছে কাপড় চোপড় বা আমাদের জামা কাপড় যেগুলো আছে, এগুলোর ব্যয় হয় প্রতিটা ফ্যামিলির পরিবারের জন্য। এবং তারপরে যদি আমাদের থাকে এগুলা বেসিক নিডসগুলো পূরণ করার পরে যদি অর্থ থাকে, তখন আমরা কী করব, আরও আছে আমাদের লেখাপড়ার খরচ। যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, তারা হলো লেখাপড়ার খরচগুলো ব্যয় করে থাকে। এবং তারপরে যদি থেকে থাকে, তখন আমরা গাড়ি বাড়ি এগুলা ক্রয় করার মাধ্যমে ব্যয় করে থাকি। এইভাবে আমাদের অর্থায়নের আয় এবং ব্যয়গুলো, এগুলো তোমরা নিজেরা লিখবা, খাতায় করবা। এবং তারপরে আমাদের কি আছে, সরকারি অর্থায়নটা কি আছে দেখো। সরকারি অর্থায়ন
এতক্ষণ আমরা পারিবারিক অর্থায়নটা দেখলাম এবং এরপরে আছে আমাদের সরকারি অর্থায়ন। দেখো সরকারি অর্থায়নটা আমাদের সরকারি অর্থায়ন বলতে সরকারের ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। দেখো পারিবারিক অর্থায়ন আর সরকারি অর্থায়নের মধ্যে একটা পার্থক্য হলো, পারিবারিক অর্থায়নে আগে আয়ের উৎস নির্ধারণ করা হবে, তারপরে কিভাবে ব্যয় করতে হবে সেটা নির্ণয় করতে হবে। আর সরকারি অর্থায়ন আগে ব্যয় নির্ধারণ করবে, যে সরকার কোন কোন খাতে ব্যয় করবে সেটা আগে নির্ধারণ করা হবে, তারপরে সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করবে বা কিভাবে সংগ্রহ করবে সেটা নির্ধারণ করাকে বোঝায়। বুঝতে পারলে? এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু দুই রকম। পরিবারে আগে আয়টা নির্ধারণ করা হবে, তারপরে আমাদের ব্যয়টা নির্ধারণ করা হবে। আর কি হবে? আর সরকারি অর্থায়নে আগে ব্যয় নির্ধারণ করা হবে, তারপরে আয় নির্ধারণ করা হবে। দেখো তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবা যে সরকার যখন কোনো কাজ করে সেই কাজের ক্ষেত্রে সবসময় আগে দেখবে যে এই প্রকল্পের কত টাকা ব্যয় হবে সেটা নির্ধারণ করে, তারপরে তোমার আয়টা নির্ধারণ। তোমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, বাজেট যখন জুন জুলাইয়ের দিকে আমাদের বাজেট পেশ হয়, এই বাজেটটা কিন্তু টোটালি তোমার যেই বাজেটটা প্রকাশ করে সেটা কিন্তু টোটাল তোমার ব্যয়ের বাজেট প্রকাশ করে, যে এই বছর আমরা 4,000 কোটি টাকা ব্যয় করব বা 5,000 কোটি বা 1,05,00,000 কোটি টাকা ব্যয় করব। তারপরে এটা আয়টা কোথা থেকে আসবে সেটা নির্ধারণ করে। আয় হয় কোথা থেকে? আমাদের এই যে বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে আমরা যেই পণ্যদ্রব্য ক্রয় করি, এই পণ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে আমাদের প্রতিটা পণ্যের ক্ষেত্রে আমরা সরকারকে ট্যাক্স প্রদান করি। আবার ইনকাম ট্যাক্স, আমাদের আয় থেকে যেই টাকাটা সরকারকে প্রদান করি সেটাও আমাদের সরকারের কোষাগারে যায়। এবং আরও কীভাবে যায়, ব্রিজে দেখবা যে বিভিন্ন জায়গায় তোমরা যেতে গেলে ব্রিজে টোল নেওয়া হয়, অনেক জায়গায় ব্রিজের টাকা নেয়, তো সেই সকল ব্রিজের টাকাগুলো এগুলো সব কিছু আমাদের কোথায় যায়? সরকারি কোষাগারে জমা হয় বা সরকারের অর্থায়নের ক্ষেত্রে এটা সরকারের জায়গায় জমা হয়। বুঝতে পারলাম? এরপরে সরকারি অর্থায়নে সরকারের প্রেক্ষাপট, তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা আলোচনা করা হয়। তাহলে বাজেটের মাধ্যমে প্রকাশ করে সরকারি অর্থায়ন, এবং সেই অর্থায়নটা আমাদের কী পরিমাণ খাতে কী পরিমাণ ব্যয় হবে এবং কোন কোন খাতে ব্যয় হবে সেটা নির্ধারণ করা হয়। এবং সরকারের আয় ও ব্যয়ের খাত রয়েছে, এবং সরকারি অর্থায়নের প্রথম ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আমাদের তহবিলটা কী পরিমাণ, আমাদের ট্যাক্স কি বাড়াতে হবে না কমাতে হবে, নাকি ট্যাক্সে কী পরিমাণ আছে, সেগুলো সব কিছু আমাদের নির্ধারণ করা হয় এই সরকারি অর্থায়নের মাধ্যমে। তারপরে দেখো আমাদের কী লেভেল আছে, সরকারি অর্থায়নের বিভিন্ন আয়ের ও ব্যয়ের খাতসমূহ বাজেটের মাধ্যমে তুলে ধরা হয়, এবং সরকারি অর্থায়নের ব্যয় কমপক্ষে ব্যয় হয় আয় অপেক্ষা বেশি হয়। পরিবারে আয় হয় ব্যয়ের থেকে বেশি, আর সরকারি অর্থায়নে ব্যয়টা আয় থেকে বেশি হয়। আর যখন এই ব্যয়টা আয় থেকে বেশি হয় তখন তাকে বলা হয় ঘাটতি বাজেট। আর সরকারি অর্থায়নের আয় ব্যয় অপেক্ষা বেশি হলে তখন উদ্বৃত্ত বাজেট বলা হয়। তাহলে এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবা, ঘাটতি বাজেট এবং উদ্বৃত্ত বাজেট কাকে বলা হয়। ঘাটতি বাজেট হয় যখন ব্যয়টা আয়ের থেকে বেশি হয়, তখন হলো ঘাটতি বাজেট। আর উদ্বৃত্ত বাজেট মানে হলো আয় ব্যয় অপেক্ষা বেশি হবে, তখন এটা উদ্বৃত্ত বাজেট হবে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এবার আমরা দেখো সরকারের যে সকল আমাদের ব্যয়ের খাতসমূহ সেগুলো দেখো রাস্তাঘাট, তোমার সরকারি যে সকল রাস্তাঘাট ব্যয় করে এগুলো কিন্তু নির্মাণ করতে সরকারই কিন্তু ব্যয় করে। তারপরে সেতু, সরকার যেমন এখন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুটা টোটাল কিন্তু বাংলাদেশ সরকার সেটা ব্যয় বহন করতেছে। তো এটা আমাদের পদ্মা সেতু নির্মাণ। তারপর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তারপর সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা এবং সামাজিক অবকাঠামো ইত্যাদি, এগুলো সব কিছু আমাদের সরকারের ব্যয়ের সময়। আর আয়গুলো হয়ে থাকে কোথা থেকে? আয় হয়ে থাকে আমাদের আয়কর থেকে।
মূল্য সংযোজন কর, যেটা ভ্যাট বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ কি? মূল্য সংযোজন কর বা ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে যেই মূল্যটা থাকবে পণ্যের তার সাথে ট্যাক্সটা অ্যাডেড করা থাকে। ধরো তুমি কোনো পণ্য 50 টাকা ক্রয় করলা, এই 50 টাকার মধ্যে তোমার ধরো 5 টাকা ট্যাক্সটা অ্যাডেড আছে, তাহলে পণ্যটার মূল্য অ্যাকচুয়ালি কত ছিল? 45 টাকা, আর ট্যাক্স হয়েছে আমাদের 5 টাকা মিলে, ট্যাক্স 5 টাকা আর প্রাইস হলো 45 টাকা, টোটাল মিলে আমাদের 50 টাকা হয়েছে। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা এইভাবে বলা হয় যে আমাদের ভ্যাট, যেটা আমরা যে পণ্য দেবো, আমরা তো মনে করি যে পণ্যটা ক্রয় করে নিয়ে চলে আসলাম, আমি তো কোনো ভ্যাট দিই নাই, বা একটা চিপস ক্রয় করলাম 10 টাকা দিয়ে, সেই চিপসের উপরে কিন্তু তোমার ভ্যাট আছে, অথবা 5 টাকা যে কোনো পণ্যই ক্রয় করো না কেন তার উপর কিন্তু ভ্যাট প্রদান করতে হয়। তো এখন এই ভ্যাটটা নির্ধারণ করেই তোমার মূল্যটা নির্ধারণ করে। এই কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে কি আমি তো পণ্যটা ক্রয় করলাম, কোনো তো ট্যাক্স প্রদান করি নাই বা ভ্যাট প্রদান করি না। তো সেই ক্ষেত্রে এই মূল্যটা নির্ধারণ করা থাকে বলে আমরা বুঝতে পারি না অনেক সময়। আবার অনেক সময় দেখবে যে তোমরা রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে গেলে কিন্তু যারা ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে ট্যাক্স নিয়ে নেয়, ওরা আলাদা করে ট্যাক্সের যেই এটা কিন্তু মূল্যের সাথে আলাদা করে, যে এত টাকার খাবার খেয়েছেন আপনি, এটা খাবার খাওয়ার পরে তারপর ট্যাক্সটা অ্যাড করে আপনার মূল্যের সাথে এত টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে? তারা যারা গেছো নিয়মিত, বা যারা গেছো, তোমরা তো সবাই গেছো, সবাই হয়তো জানো যে এই জিনিসটা এইভাবে আমাদের ট্যাক্সটা অ্যাড করে দেওয়া হয়। তাহলে আয়কর হলো আমাদের ইনকামের উপর, যে আমরা কত টাকা আয় করবো। ধরো আমরা বেতন পাই, এই বেতন থেকে আমাদের একটা বাৎসরিক একটা আয়কর প্রদান করতে হয়, সেটা হলো ইনকামের উপর যেটা প্রদান করা হয় সেটা হলো আয়কর। আর ভ্যাটটা হলো আমাদের পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে। এরপরে আছে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, এগুলো হলো আমাদের সরকারি আয়ের উৎস হলো এগুলো। এছাড়াও আমাদের অনেক সময় বৈদেশিক বিভিন্ন ঋণ গ্রহণ করে, যে অনেক সময় দেখো না যে বিভিন্ন বিদেশ থেকে সাহায্য আসছে আমাদের, সাহায্য মানে ঋণ। কোনো দেশ কোনো দেশের জন্য কিন্তু এমনিতে সাহায্য করে না, অবশ্যই সেটা ঋণ হিসেবে সাহায্য করে। এটা তোমরা হয়তো অনেক সময় খবরে দেখো যে এত টাকা সাহায্য প্রদান করছে, যেটা অর্থের মূল্যে সাহায্য প্রদান করে সেটা হলো আমাদের ঋণ হিসেবে গ্রহণ করা হয়, বা ঋণের সুদ হিসেবে, ঋণ নিলে আর তার প্রতি সুদ দিতে হয়, তো সুদটা প্রদান করতে হয়, সেটা বুঝতে পারলাম। তারপরে এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিপি এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, এগুলো থেকে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো কী করে? ঋণ গ্রহণ করে থাকে। এরপরে আমাদের দেখো, এরপরে আমাদের এই যে সরকারি, তোমাদের কর্মরত 2 বাড়ির কাজ থাকবে, যে সরকারি অর্থায়নে বাংলাদেশ সরকার কোন কোন খাত থেকে আয় ও ব্যয় লিপিবদ্ধ করা। তাহলে ব্যয়ের খাতসমূহ আগে লিখবা, যে কোন কোন খাতে। এখানে তো লেখাই আছে রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো লিখবা। আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো ব্যয়সমূহ, এবং আয়সমূহ যেগুলোর থেকে আসছে এগুলো আমাদের আয় লিখবা। এবার আরেকটা আছে কি আমাদের অব্যবসায় প্রতিষ্ঠান। অব্যবসায় প্রতিষ্ঠান বলতে কি? যেগুলো ব্যবসার উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় না, সেটা একটা জিনিস। ব্যবসার উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে একটা জিনিস ভালো করে মনে রাখবো, মুনাফার উদ্দেশ্যে একমাত্র পরিচালিত প্রতিষ্ঠান হলো ব্যবসা প্রতিষ্ঠান। আর তার বাদে অন্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, বা যে সকল ব্যয়ের খাতগুলো আছে, বা অন্য যেগুলো জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের কখনো মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় না। যেমন পারিবারিক অর্থায়ন, এবং পারিবারিক অর্থায়নে কিন্তু আমরা ইনকাম যা করি, ব্যয় তাই করি, এটা কিন্তু কোনো মুনাফার উদ্দেশ্যে পরিবারের মধ্যে আমি তোমাকে খাওয়াচ্ছি, বা আমার ফ্যামিলি, আমার ওয়াইফকে, আমার বাচ্চা কাচ্চা বা সবাইকে খাওয়াচ্ছি, এর জন্য কিন্তু কোনো প্রকার আমরা মুনাফা পেয়ে থাকি না, বা এরকম কোনো দাবিও করে থাকি না। আবার কি দেখো, সরকারি অর্থায়নটা, এটাও কিন্তু কখনো মুনাফার উদ্দেশ্যে সরকারি অর্থায়নটা করা হয় না, এটা সম্পূর্ণ জনকল্যাণের উদ্দেশ্যে আমাদের সরকারি অর্থায়নটা করা হয়ে থাকে। জনকল্যাণ ভিত্তিক আমাদের সরকারি অর্থায়ন করা হয়ে থাকে। আর অব্যবসা প্রতিষ্ঠানটাও, এটা আমাদের কোনো
মুনাফার উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান না। যেমন অব্যবসায় প্রতিষ্ঠান হাসপাতাল, এতিমখানা, তহবিল সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবহারের জন্য প্রক্রিয়া অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন বলা হয়। যেটা আমাদের এই হাসপাতালগুলো পরিচালনা করতে এখন ডাক্তার, নার্স এরা সেবা প্রদান করতেছে, কিন্তু সেবা প্রদান করলেও এদের তো বেতন বা এদের ফ্যামিলি আছে, তাদেরকে বেতন প্রদান করতে হবে। তো সেক্ষেত্রে তাদের বেতন প্রদান করার জন্য বা হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেই সকল যন্ত্রপাতি প্রয়োজনের জন্য আমাদের তহবিল সংগ্রহ করতে হয়, এবং সেই সব তহবিলগুলো হয় জনগণ প্রদান করে, নয় সরকারি হাসপাতালে সরকার প্রদান করে, আর বেসরকারি হাসপাতালে জনগণ প্রদান করে। এই সকল ক্ষেত্রে আমাদের এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, এগুলো হাসপাতালগুলো হয়ে থাকে। এবং সমাজে এরকম কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যাদের মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ বা দরিদ্র বা বঞ্চিত মানুষদের সেবা প্রদান করে মুনাফা অর্জন নয়। মানে সেবা প্রদান করা তাদের মুখ্য উদ্দেশ্য, যেটা মুনাফা অর্জন নয়। তো এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ প্রয়োজন আছে, এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনাও প্রয়োজন রয়েছে। যে আমাদের এই সকল প্রতিষ্ঠান পরিচালনা আমাদের অর্থের প্রয়োজন। কারণ কি অর্থের কেন প্রয়োজন? যে অর্থ না থাকলে আমরা সেই ধরনের ব্যবসা পরিচালনা করতেই পারবো না। এবং তবে সব প্রতিষ্ঠানে আবার অর্থের প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ একটি হাসপাতাল মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, এবং সব প্রতিষ্ঠানেও অর্থের প্রয়োজন আছে। যেমন বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে, এবং সংগৃহীত অর্থ ব্যয় হতে হাসপাতাল বিভিন্ন উন্নয়নে। তাই অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য হলো অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিত করা এবং উদ্দেশ্য অর্জনের জন্য যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা। যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হলেও তার ক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজন হয়, কারণ এই হাসপাতাল পরিচালনা করতে এবং বিভিন্ন যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পরিচালনা করতে আমাদের অর্থের প্রয়োজন হয়, এবং সেই অর্থটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয় সেটাই আমাদের অর্থায়ন যারা আছে বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আছে তাদের এই কাজটা হলো যে তোমাদের এই অর্থটা যেন সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করা হয়। তারপরে ঘ নম্বরে সর্বশেষ আমাদের পয়েন্টটা হলো ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফিন্যান্সটাই আমরা এই বইতে আলোচনা করব। অন্যান্য অর্থায়নগুলো এই বইতে আলোচনা করা নেই বা আমাদের এটা করতে হবে না। শুধুমাত্র কারণ আমরা যেই সকল এই যে টাইম ভ্যালু অফ মানি বলি, তারপরে ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং, তারপরে ঝুঁকি ও মুনাফার হার বা রিস্ক রিটার্ন যেটা বলা হয়, সমস্ত কিছুই কিন্তু আমরা ব্যবসায়ের প্রয়োজনে বা ব্যবসার ক্ষেত্রে আমরা যে সকল কাজগুলো করা হবে বা কোথায় বিনিয়োগ করব, কোন প্রকল্পে বিনিয়োগ করব, এই সকল সূত্রগুলো আমরা সমস্ত কিছুই কিন্তু এই ফিনান্স বইতে পড়ে থাকি, এবং এগুলাই আমাদের ব্যবসায়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে দেখো ব্যবসায়ের আমাদের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, ব্যবসায়ের একমাত্র। দেখো ব্যবসায়ের অর্থায়ন বলতে এটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধনের প্রয়োজন এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝায়। এবং ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের তহবিল সংগ্রহ, লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরূপ বা ধরন হচ্ছে ব্যবসা অর্থায়ন। মানে অর্থায়নের আমাদের সবচেয়ে কার্যকরী এবং হচ্ছে আমাদের এই ব্যবসার অর্থায়নটা হয়ে থাকে। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আমাদের তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগ, এটা তো বললাম, ভূমিকা পালন করে থাকে, এবং অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরূপ হলো এই ব্যবসা অর্থায়ন। এবং ব্যবসা প্রতিষ্ঠানে বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতি ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যেটা আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে। এবং ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে থাকে তাকেই ব্যবসায় অর্থায়ন বলে। এবং উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ব্যবসা অর্থায়ন হচ্ছে মাধ্যমে তহবিল সংগ্রহ এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা হয়। বুঝতে পারছো? তাহলে এই সকলগুলো আমাদের ব্যবসা অর্থায়নে ব্যবহার করা হয় এবং প্রয়োজনীয় ব্যবহার করা হয়।
অর্থাৎ আইনগতভাবে ব্যবসায়ের প্রতিষ্ঠানগুলো তিনটি ভাগে ভাগ করা যায়। এক হলো এক মালিকানা ব্যবসা, দুই হলো অংশীদারি ব্যবসা এবং 3 নম্বর হলো যৌথ মূলধনী ব্যবসা। আমাদের 3 নম্বর, এই তিনটা হলো আমাদের আইনগতভাবে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়। তাহলে এই 3 প্রকারের ব্যবসাগুলোর প্রথমে হলো আমাদের এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা কাকে বলে? যে আমাদের মালিক একজন এবং তার পরিচালনা সমস্ত কিছু দেখে একজন ব্যক্তি, তাকে বলা হয় আমাদের এক মালিকানা ব্যবসা। যেমন যে ব্যবসায়ের একজন মালিক থাকে এবং তার এক মালিকানা ব্যবসা বলা হয়, এবং ব্যবসায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণত ছোট প্রতিষ্ঠান বা এক মালিকানা বা অংশীদারি কারবারে গঠিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ যেমন ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামগঞ্জে হোটেল, রেস্টুরেন্ট, মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই সকল ব্যবসার অন্তর্ভুক্ত। এবং এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হলো মালিকের নিজস্ব মূলধন থাকতে হবে, অথবা মুনাফা, আত্মীয় স্বজন থেকে, অথবা গৃহীত ঋণ, ব্যাংক এবং মহাজনের নিকট থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করতে পারে। এই সকল আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। আর এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলে মালিক সমস্ত টাকাই একাই ভোগ করে, এবং আবার ব্যবসার লোকসান হলে সে সমস্ত কিছু একাই ব্যক্তিগতভাবে ভোগ করে থাকে। এবং অংশীদারি ব্যবসাটা কি? অংশীদারি ব্যবসায় আমাদের যে ব্যক্তি চুক্তিভিত্তিক একটা সম্পর্ক, যে একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসা সংগঠন গড়ে থাকলে তাকে বলা হয় আমাদের অংশীদারি ব্যবসা। এবং এই অংশীদারি ব্যবসায়ের জন্য সাধারণত 2 থেকে 20 জন ব্যক্তি একত্রিত, মানে একের অধিক লাগবে। 2 জন হলে আমাদের অংশীদার করে, এবং সর্বোচ্চ 20 জন হতে হবে। 20 জনের বেশি হয়ে গেলে সেটা আবার অংশীদারি থাকবে না, অন্য ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের 2 থেকে 20 জন মধ্যে হতে হবে। এবং অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী অংশীদারিগণ মূলধন সংগ্রহ এবং সেই অংশীদারি অনুযায়ী অংশীদারিদের লাভ লোকসান বণ্টিত হয়। মানে যেই পরিমাণ আমাদের মূলধন দিয়ে থাকবে, প্রতিষ্ঠানে মূলধন দিয়ে থাকবে, সেই পরিমাণ তারা লাভ লোকসান হিসেবে বণ্টিত হবে। এবং এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ উৎস এবং মালিকের নিজস্ব তহবিল, মুনাফা এবং আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ বা গ্রামীণ মহাজন থেকে সুদ ভিত্তিতে ঋণ গ্রহণ করতে পারে। এবং আরেকটা বিষয় কী হতে পারে? এবং সুতরাং নিজস্ব তহবিল বিনিয়োগ করে এবং ব্যবহার করা, মুনাফা অর্জন করাই এই ধরনের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। এবং সর্বশেষ আরেকটা কি আমাদের যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা কি? যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের প্রক্রিয়া ও এক মালিকানা ব্যবসা ও অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন রকম। এবং যৌথ মূলধনী কোম্পানির প্রধান উৎস হলো শেয়ার মূলধন। শেয়ার মূলধনের মাধ্যমে তারা কি করে থাকে? ব্যবসা বাণিজ্য মূলধন সংগ্রহ করে থাকে বা শেয়ারে, এবং শেয়ার বিক্রির মাধ্যমে এই ধরনের ব্যবসার প্রতিষ্ঠানগুলো যৌথ মূলধন কোম্পানি মূলধন সংগ্রহ থাকে। এবং শেয়ার ছাড়াও তারা বন্ড, ডিবেঞ্চার এগুলো বিক্রির মাধ্যমে ঋণ গ্রহণ করে থাকে। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে কর্মপত্র 3 এবং 4। 3 হলো আমাদের এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নের উৎসসমূহ লিপিবদ্ধ করতে হবে, এবং তোমরা এলাকার যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস, স্থায়ী খরচ ও চলতি খরচগুলো লিপিবদ্ধ করবা। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে।